বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। কলকাতায় দুঃখজনক মর্মান্তিক একটি ঘটনা, যে ঘটনায় এখন পর্যন্ত 3 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। তারাতলায় একটি নির্মীয়মান গোডাউন ভেঙে পড়েছে এবং সেই নির্মীয়মান গোডাউনে চাপা পড়ে মারা গেছেন 3 জন। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বেশ কয়েকজন, আহত প্রায় 17-18 জন এসএসকেএমে ভর্তি আছেন। কিন্তু প্রশ্ন হলো যে আবারও এরকম একটা বিপর্যয় এবং যে চিত্র আমরা দেখেছি, যে নিম্নমান গোডাউন বা হিমঘরটি তৈরি হচ্ছিল, একটা অনভিজ্ঞ সংস্থাকে কিভাবে পুরসভা পারমিশন দিল, কিভাবে পুরসভা অনুমতি দিল, এইটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন। তাহলে এর দায় কার? এই দায় কার আর দায় বা কে নেবে, এটা একটা বড় প্রশ্ন। আমরা দায় অবশ্যই, যে 1-1.5 মাস হয়েছে একটা নতুন সরকার আমাদের রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই সবগুলো যদি দেখি, দায় তো আগের সরকারের। যদি একটু ফিরে যাই, যে যেখানে এই ঘটনাটা ঘটলো সেটি বন্দর এলাকা, তার বিধায়ককে ফিরহাদ হাকিম, ববি হাকিম। বছর 2 আগে আমরা যদি দেখি, 2 বছরও নয়, বা বছর 1.5 আগের ঘটনা, যে এই গার্ডেন রিচেই কিন্তু আরেকটি ঘটনা ঘটেছিল। পুরো বাড়িটা বসে গেছিল, দুটো বাড়ি পাশাপাশি বসে, কি অবস্থা হয়েছিল আমরা দেখেছি। তো সেই দায়টাও কার ছিল? তখন তো সরকারে তারা ছিল, সেই দায় কি তারা নিয়েছে? প্রশ্নটা এখানে। এই নিয়ে এখন রাজনীতি হবে, দায়টা কার। কিন্তু এই পেছনে যে ঘটনা যে আসছে, সেটা আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ তো বেশ কিছু বলেছে। কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গেছিলেন, 5টা নাগাদ তিনি সেখানে গেছেন। তার আগে তিনি নবান্ন থেকে পরিস্থিতি দেখছিলেন এবং তদারকি করছিলেন। আগামীকাল তিনি কি ব্যবস্থা নেবেন সেটা জানাবেন, কিন্তু সরকার কি ব্যবস্থা নিতে পারে তার আগে যেটা পরিষ্কার ভাবে একটা ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন, যে আপাতত কলকাতা পুরসভার আন্ডারে যত এই নির্মাণ হচ্ছে, এখন সমস্ত নির্মাণ এখন বন্ধ থাকবে এবং স্ক্যানারে তৃণমূল আমলে পাশ হওয়া বিল্ডিং প্ল্যান, অর্থাৎ তৃণমূল আমলে যত বিল্ডিং প্ল্যান পাস হয়েছে সেগুলো সব স্ক্যানারের তলায় চলে এলো। এবং এই ঘটনা ঘটার পরে, তারাতলায় এই গোডাউন কাণ্ড ঘটনা ঘটার পরে কিন্তু পরিষ্কারভাবে সরকার তাকে বলে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন যে আপাতত সমস্ত বাণিজ্যিক ইমারত তৈরি কাজ আপাতত বন্ধ থাকবে। আগামী 31শে জুলাইয়ের মধ্যে ওই নির্মীয়মান ইমারতগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হবে, ছাড়পত্র মিললে তবেই শুরু হবে নির্মাণ কাজ। এবং অ্যাকশন মুখ্যমন্ত্রীর, বুধবার দিন বিকেল 5টার সময় তিনি এলাকা পরিদর্শনের পরে এই নির্দেশ কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। এইবারে আসছি যে এই দায়টা কে নেবে, কার। আমি বলছিলাম যে গার্ডেন রিচ কাণ্ডে যেটা হয়েছিল সেটা তো আমরা দেখেছি, কিন্তু সেই গার্ডেন রিচ কাণ্ডের সঙ্গে এটা মেলালে হবে না। এটা পরিষ্কার, যদি আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিতে পরিষ্কার যে আমরা যদি কোনো বাঁশের প্যান্ডেলের সঙ্গে এটা তুলনা করি, যে যখন প্যান্ডেল তৈরি হয় তার নির্দিষ্ট দূরত্বে যখন এই একটা বাঁশের সঙ্গে একটা বাঁশ বাঁধা হয়, যেটা এই বিমটা দেখতে পাচ্ছি, যে দুপাশের বিম তার মাঝখানে যে যতটা দূরত্ব, তাতে পরিষ্কার যে কত ওয়েট তার উপর চাপানো হয়েছে। অর্থাৎ একটা মানে কোনো যে সংস্থা এই কাজটার বরাত নিয়েছিল বা কাজ করছে, তাদের কোনো অভিজ্ঞতাই নেই, যে এই রকম ধরনের একটা কাজ করা কোনো অভিজ্ঞতা নেই। 3তলা বিল্ডিং হচ্ছে একদম এই বিমের ওপরে ঢালাই করে, এটা হিমঘর এবং চা গোডাউন তৈরি হওয়ার কথা। আমরা যদি দেখি যে স্থানীয় কাউন্সিলর আনোয়ার খান, তিনি 80 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি কলকাতার মেয়র তথা ওখানকার যিনি বিধায়ক ফিরহাদ হাকিম তার ঘনিষ্ঠ। এবং এটা হচ্ছে পোর্ট ট্রাস্টের জমি, এবং এই জমি লিজ নিয়ে গুদাম ও হিমঘর তৈরি হচ্ছিল। এর দায়িত্বে ছিল মেসার্স বেহারা ব্রাদার্স। এবং ব্রেস ব্রিজের কাছে এই জমিটা 6,689 বর্গমিটার 30 বছরের জন্য লিজ নিয়েছিল বেহারা ব্রাদার্স।
এবং তাদের তরফে যে শম্ভুনাথ বেহরা এর দায়িত্বে ছিলেন, এবং 2024 সালের আগস্ট থেকে এই লিজ শুরু হয় এবং এখানে গুদাম ও হিমঘর তৈরি হওয়ার কথা ছিল। যা জানা যাচ্ছে যে যে সামগ্রী দিয়ে এখানে কাজ হয়েছে, বা আমরা যেটা ছবিতে দেখতেই পাচ্ছি, হয়তো আমরা ঘটনাস্থলে যাইনি, কিন্তু যেভাবে দেখা যাচ্ছে যে এটা পরিষ্কার যে যে বিম ইউজ করেছে এবং তার যে দূরত্ব, অর্থাৎ কোনো ইঞ্জিনিয়ার এই কাজটা দায়িত্বে ছিলেন বলে মনে হয় না। এবং যেটা দেখা যাচ্ছে যে লোহার বিমগুলো বেঁকে গেছে, এবং সেটা কিন্তু একদিনে হয়নি, এটা নাকি গত 2-3 দিন ধরেই এটা দেখা যাচ্ছিল, এখন যা সামনে আসছে। এবং বিপর্যয়ের সময় যেটা ঢালাই হচ্ছিল দোতলা এবং 3 তলায়, দোতলার কাজ দেখছিলেন এক ঠিকাদার, তার নাম হচ্ছে আসগার। তিনি এলাকার তৃণমূলের প্রভাবশালী নেতা। ইমা এই এই নির্মাণটি ভেঙে পড়ার পরে তিনি এলাকা থেকে নিখোঁজ হয়ে গেছেন। এই 80 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর আনোয়ার খান, তিনি তার মদতেই কিন্তু এই নিম্নমানের সামগ্রী দিয়ে পুরো কাজটা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। এবং এই আনোয়ার খান যখনই এই ঘটনাস্থলে আসেন, স্থানীয় জনতারা তাকে রীতিমতো তাড়া করে, তিনি পালিয়ে যান, যা জানা যাচ্ছে। এবং এই যে 2026 সালের 17 জানুয়ারি কলকাতা পুরসভার আবাসন বিভাগ থেকে এটা অনুমোদন দেওয়া হয়েছিল। এই যে আমরা এতক্ষণ ধরে বলছি যে দায়টা কার, দায়টা হচ্ছে পূর্বতন সরকারের, পরিষ্কার, যেটা ইন্দ্রনীল খাঁ তিনি ক্রীড়ামন্ত্রী, তিনিও বলেছেন যে এই দায় ফিরহাদ হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন এখানে, এই আনোয়ার খান কি শুধু এই ববি হাকিমের ঘনিষ্ঠ? ইনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নয় তো? কারণ আমরা জানি যে কোনো কিছু এখন কলকাতার যে কোনো কিছুতে এর আগের সরকারে সবকিছুতে কোথাও প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক একজনের হাত বা একজনের হাত যশ ছিল, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সন্তুষ্ট না হলে কোনো কাজই হতো না। কলকাতার সমস্ত কাউন্সিলররা তার হাতের মুঠোয় তিনি ধীরে ধীরে নিয়ে নিয়েছিলেন। প্রশ্ন এখানেই যে বলা হচ্ছে যে নিম্নমানের সামগ্রী দিয়ে যেটা করা হয়েছে, তাহলে কি ওই যে বেহারা ব্রাদার্স তাদের থেকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ববি হাকিমের মদতেই কি তারা এই কাজগুলো করেছেন? এবং যে সংস্থাকে দিয়ে এই কাজটা করা হয়েছে সেই সংস্থা, তাদের কোনো পূর্ব অভিজ্ঞতাই নেই বলে জানা যাচ্ছে। 2026 সালের 17 জানুয়ারি, অর্থাৎ এইবারের নির্বাচনের ঠিক আগে, অর্থাৎ ভোট ঘোষণা হয়েছে তার ঠিক আগে 1 মাস আগে 15ই মার্চ ভোট ঘোষণা হয়েছে, আর ঠিক তার আগে 2026 সালের 17 জানুয়ারি এটার অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে বিল্ডিং প্ল্যান। কত টাকা নেওয়া হয়েছে তদন্ত হোক, এটা আমরা চাই। কারণ আমরা দেখেছি গার্ডেন নিচে কি ঘটনা ঘটেছিল। শুধু তাই নয়, ওই চত্বরে একের পর এক তৃণমূল আমলে একের পর এক পোর্ট ট্রাস্টের জমি দখল করে নানান রকম ভাবে ভাড়া দিয়ে দেওয়া হয়েছিল। তার মদত ছিল তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলর, নেতা এবং ওখানকার যারা ছিল। আমি একটি প্রযোজনা সংস্থার নাম বলছি না, যারা দীর্ঘদিন ধরে টেলিভিশন মিডিয়াতে, অর্থাৎ তাদের সিরিয়াল এসব চলে, সেই টেলিভিশন মিডিয়া ওইখানে একটি পোর্ট ট্রাস্টের জমি দীর্ঘদিন, প্রায় কয়েক বছর, এই তৃণমূল জমানায়, এবং তারা তৃণমূলের ঘনিষ্ঠ, তারা দীর্ঘদিন ধরে ওই ব্রেস্ট ব্রিজের কাছে, ওই যেখানে ঘটনাস্থল ঠিক তার আশপাশে, আমি প্লটটার নামও বলে দিতে পারি, P51 এটা নামে পরিচিত ছিল। সেখানে একের পর এক টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল, তার সেট তৈরি করা হয়েছিল এবং সেখানে এগুলো হতো। এবং একটা সময় সেখানে আগুন লেগে যায়, কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়াই কিন্তু দিনের পর দিন চলেছে। অবশেষে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, পোর্ট ট্রাস্টের তরফ থেকে নানান রকম যে আইনি ব্যবস্থা নিয়ে তাদেরকে তুলে দেওয়া হয়, এবং সেই তুলে দেওয়াতেও কিন্তু কম কাঠখড় পোড়াতে হয়নি। তৃণমূল কংগ্রেসের নেতা থেকে শুরু করে সরকারের সমস্ত সর্বোচ্চ পর্যায়ে তারা চেষ্টা করেছিল যাতে ওই P51, 52 থেকে যেন এই মানে প্রযোজনা সংস্থাটি না উঠে যায়। তো এই হচ্ছে অবস্থা, যে তৃণমূল কংগ্রেস জমানায় এইরকম সব গায়ের জোয়ারি, মানে পরপর, মানে এই যে এই হাইড রোড অঞ্চলটা, অর্থাৎ ডকের ওই রাস্তাটা থেকে খিদিরপুরের পর থেকে আপ টু ব্রেস্ট ব্রিজ পর্যন্ত বেশিরভাগ কিন্তু পোর্টের দায়িত্বে আছে, এবং কেন্দ্রীয় সরকারের বহু সংস্থা, ওখানে ব্রেথওয়েট কোম্পানি আছে, বামাল লরি আছে, এরকম বহু কোম্পানি। ওটা বলা যায় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। ওই রাস্তাতে
সমস্ত কিছু তৃণমূল জমানায় দখল করে করে প্রচুর গোডাউন এবং পোর্ট ট্রাস্টের জমি দখল করে ব্যবসা করা হয়েছিল। সেই জমি নিজেদের দখলে এনে পোর্ট ট্রাস্ট কিন্তু এখন ইভেন মাঝেরহাট ব্রিজ যেখানে তার পাশে মাঝেরহাট স্টেশনের পাশে সেখানেও পোর্টের জমি দখল করে বেআইনিভাবে ব্যবসা করা হচ্ছিল, সেগুলো সমস্ত কিন্তু উদ্ধার করা হয়েছে। আর এর পেছনে ছিলেন তৃণমূলের সমস্ত কাউন্সিলর, তৃণমূলের বিধায়ক এবং ওই সর্বোচ্চ মাথা, এদের মদত ছাড়া এটা হয়নি। তাই সরকার যেন এই যে নিরীহ মানুষগুলো যারা দিন আনি দিন খায়, যাদের মৃত্যু হলো তাদের ক্ষতিপূরণ তো সরকার দেবেই, সেটা ঠিক আছে, কিন্তু তার থেকে বড় জিনিস হচ্ছে কেন এই যে গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে কোনো চোরকে ছাড়া হবে না, হ্যাঁ, এবং যারা এর পেছনে দায়ী, এই যে পুরসভার বিল্ডিং প্ল্যান পাস করেছিল 2026 সালের 17ই জানুয়ারি, যে বিল্ডিং প্ল্যান পাস করেছিল তার পেছনে কারা ছিল এবং তাদেরকে ধরে তাদের সম্পত্তি বিক্রি করে এই মানুষগুলোর বাড়ি যারা মারা গেছেন বা যারা আহত হয়েছেন তাদের যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। অতএব দায় আগের সরকারের।